বিসমিল্লাহির রহমানির রহিম। শিলুমালা একাডেমির বার্ষিক অধিবেশন এবং ইতিহাস কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি এবং শিলুমালা একাডেমির সভানেত্রী, শিলুমালা একাডেমির সেক্রেটারিয়েট এবং ইতিহাস কোর্সের স্টুডেন্টদের অভিভাবক এবং আমার প্রিয় ছোট ছোট বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক ও বিনম্র সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সারাদিন ব্যাপী কার্যক্রমে শিলুমালা একাডেমির বিগত বছরের সব কার্যক্রমগুলোই আমরা আজকে দেখলাম। কার্যক্রমগুলো দেখার পরে একটা প্রশ্ন আসে, কেমন হয়েছে? প্রশ্নটি আসলে উত্তর তো অবশ্যই দিতে হবে, আমাদের কার্যক্রম অসাধারণ হয়েছে। এক কথায় অসাধারণ হয়েছে। অসাধারণ কেন হবে না? যারা এই কার্যক্রমগুলো সম্পন্ন করেছে তারা সবাই বর্তমানে স্টুডেন্ট। নিজেদের পড়াশোনা, ব্যক্তিজীবন, পরিবার, সমাজের আনুষ্ঠানিকতা সামলে তারা তাদের সর্বোচ্চ ত্যাগ, তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে এই কাজগুলো সম্পন্ন করেছে। তাহলে বলতে হয় যে অবশ্যই অসাধারণ হয়েছে। মাওলানা রুমির ভাষায় যদি বলি যে একটা আবদ্ধ পানি মাটিতে পড়লে মাটি সেই পানি শুষে নেবে, না হলে বাতাস তা শুষে নেবে। আর যদি সেই পানি হয় স্রোতমান, তাহলে তা দরিয়ায় গিয়ে পৌঁছাবে। এখন আমাদের কাজ অনেক ভালো হয়েছে বলে আমরা যদি সেখানে অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাই এবং এই সন্তুষ্টি নিয়ে ঘুমিয়ে যাই, তাহলে সর্বনাশ। এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রবাহিত পানি হতে হবে, আমাদের দরিয়ায় পৌঁছাতে হবে। যার কারণে আমাদের আসলে ঘুমিয়ে যাওয়ার সুযোগ নাই, অনেক বেশি সন্তুষ্টি নিয়ে রিল্যাক্স করার কোনো সুযোগ নাই। আমরা যতটুকু কাজ করেছিলাম তার চেয়ে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, যত গুণ বাড়ানো যায় আমাদের কাজ করে যেতে হবে, করতে হবে। কারণ আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মিরাজ রেখে যাওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তাই আমাদেরকে প্রবাহিত পানির মতো দরিয়ায় পৌঁছাতে হবে। আমাদের যে বিশাল লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে মাকসুদে মানজিলে পৌঁছাতে হবে। আমরা যেই সাহসিকতা, যেই উদ্যম নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই কাজ আমাদেরকে করে যেতে হবে। একটি সুস্থ প্রজন্ম গড়ার কাজ, একটি সুন্দর দুনিয়া বিনির্মাণের কাজ, একটি বসবাসযোগ্য দুনিয়া বিনির্মাণের কাজ আমরা করে যাচ্ছি। এবং এই কাজ করতে হলে আমাদেরকে থামতে জানা শেখা যাবে না। কিভাবে থামতে হয় আমরা জানি না, আমরা এখানে ভুলে যাব কিভাবে থামতে হয়। আমাদেরকে একটি জিনিস শিখতে হবে, প্রস্তুতি কিভাবে নিতে হয়। কারণ প্রস্তুতিবিহীন কাজ কখনো সাফল্যের মুখ দেখাতে পারে না। আমরা যদি খুব রিসেন্ট একটি বিপ্লবকে দেখি, 24-এর গণ অভ্যুত্থান, আমি কল্পনাও করতে পারি না, আপনারাও হয়তো কল্পনাও করতে পারেন নাই যে একটা স্ক্রিন অ্যাডিক্ট জেন জি কীভাবে এত বড় বিপ্লব ঘটাতে পারে। কিন্তু সেটি সম্ভব হয়েছে, কেননা তারা সবাই তরুণরা যতই অবহেলা করুক নিজেদের দায়িত্ব অনুভূতিকে, কারণ তাদের রক্ত গরম, এই গরম রক্তের তাপ আমরা সবাই 24-এর গণ অভ্যুত্থানে আবারও দেখেছি। আপনারা তো বুঝতে পেরেছেন কেন আমরা তরুণদের এত বেশি গুরুত্ব দিই, কেন আমরা বলি তরুণদের কাজ করতে হবে, তরুণদের জাগতে হবে। তরুণরা দেখিয়েছে কিভাবে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে কিভাবে বিপ্লব সাধন করতে হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে যে এই 24-এর গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশ কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। যেই আগের বাংলাদেশ ছিল, আমরা হয়তো দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট চলে গিয়েছে, আয়নাঘরের মতো বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন বন্ধ হয়েছে, কিন্তু এই দেশের মাটি কিন্তু এখনও পবিত্র হয়নি। এই দেশে এখনও মানুষের নিরাপত্তা নেই, এই দেশে এখনও মানুষ নির্বিচারে খুন হচ্ছে। এই দেশের ভূমি শোষণ থেকে মুক্ত হয় নাই, জুলুম থেকে মুক্ত হয় নাই। আমাদের সমৃদ্ধশালী বাংলা অঞ্চলের কৃষি, অর্থনীতি থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, কোনো কিছুই শোষণ থেকে, জুলুম থেকে মুক্তি পায়নি। তাহলে আমরা এখানে অনেক বড় যে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এটার মূল কারণ হিসাবে আমি মনে করি প্রস্তুতির গ্যাপ। আমরা যে অভ্যুত্থান করেছিলাম সেটি রাতারাতি, আমাদের তেমন কোনো প্রস্তুতি ছিল না। এই প্রস্তুতিটা আসলে কিসের প্রস্তুতি? ইন্টেলেকচুয়াল প্রস্তুতি, কালচারাল প্রস্তুতি। এগুলো ছাড়া আমরা একটি দেশের মাটি, একটি দেশের মানুষ, এদেরকে কখনোই মুক্তির স্বাদ দিতে পারবো না। তাই শিলুমালা একাডেমি যা করছে তা হলো কালচারাল প্রস্তুতি নিচ্ছে।
ইন্টেলেকচুয়াল প্রস্তুতি নিচ্ছে কিভাবে একটি মানুষ মনস্তাত্ত্বিক দাসত্ব থেকে বের হবে, কিভাবে একটি মানুষ এই শোষণ থেকে, নিপীড়ন থেকে, জুলুম থেকে বের হবে, কিভাবে সে তার গৌরবোজ্জ্বল 1200 বছরের স্বর্ণালী সভ্যতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং তারই ধারাবাহিকতায় তার নিজের দেশ মাটিকে গড়তে পারবে। 1200 বছরের স্বর্ণালী সভ্যতার ইতিহাস আমাদের কাছে ভুলভাবে তুলে ধরা হয়েছে। আমাদের কাছে বোঝানো হয়েছে আমরা একটা হীনমন্য জাতি। এই হীনমন্যতা দিয়েই আমাদেরকে শোষণ করা হচ্ছে এবং এখনও করে যাচ্ছে। যে 200 বছরের ব্রিটিশ আমাদের এই অঞ্চল শাসন করে গিয়েছে, তার প্রভাব থেকে আমরা আজও বের হতে পারি নাই। কেন পারি নাই? তার কারণ আমরা মনস্তাত্ত্বিক দাসত্ব থেকে এখনও বের হতে পারি নাই। সেই মনস্তাত্ত্বিক দাসত্ব একটা বাচ্চার জন্ম হওয়ার পর থেকেই শুরু হয়ে যায়। একটা বাচ্চার জন্ম হওয়ার পরেই তাকে বোঝানো হয় তুমি কালো না সাদা। এই যে রেসিজম, এই রেসিজমের মাধ্যমেই একটা শিশুর মধ্য থেকেও শুরু হয় সে কিভাবে মনস্তাত্ত্বিক দাসত্ব করবে। যেই বয়সটা একটা শিশুর ভেতরের রক্তকে গরম করার বয়স, যেই বয়সে সে তার খিলাফতের দায়িত্ব সম্পর্কে জানবে, যেই বয়সে সে জানবে সে কার সৃষ্টি, কার দাসত্ব করতে সে পৃথিবীতে এসেছে, কার দাসত্ব বাস্তবায়ন তাকে করতে হবে, তাকে তার নিজের জীবনকে কিভাবে গড়তে হবে, তার পরিবারকে কিভাবে গড়তে হবে, তার সমাজ, তার রাষ্ট্র, তার ওয়ার্ল্ড ভিউ কেমন হবে, যেই বয়সটাতে সে জানবে সেই বয়স থেকে তার দাসত্ব শুরু হয়ে যায় মনস্তাত্ত্বিক। সে দেখতে কেমন, তাকে কি হতে হবে বড় হয়ে, তুমি কি হতে চাও, বিসিএস ক্যাডার না ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, এবং এটার মাধ্যমে তোমাকে টাকা ইনকাম করতে হবে, বাড়ি গাড়ির মালিক হতে হবে। এই ধরনের মনস্তাত্ত্বিক দাসত্বের কারণেই এটা থেকে আমরা বের হতে পারছি না বলেই আজকে আমাদের এই সমাজে যোগ্য স্কলার তৈরি হচ্ছে না, যোগ্য অর্থনীতিবিদ তৈরি হচ্ছে না, যোগ্য কৃষিবিদ তৈরি হচ্ছে না, যোগ্য শিক্ষাবিদ তৈরি হচ্ছে না, নারী স্কলার তৈরি হচ্ছে না। কারণ আমরা আমাদের এই মানসিক দাসত্ব থেকে বের হতে পারি নাই, আমরা বের হতে পারি নাই আমাদের পারিবারিক যেই বা সামাজিক যেই মনস্তাত্ত্বিক দাসত্ব আছে সেটা থেকে আমরা বের হতে পারি নাই। এই বের হওয়ার জন্য আমাদের জাগরণের বিপ্লব দরকার, জাতীয় জাগরণ দরকার। এই জাগরণ শুধু সিস্টেমের জাগরণ না, এই জাগরণ আমাদের রুহের জাগরণ, আমাদের কলবের জাগরণ, আমাদের সামাজিক জাগরণ, আমাদের জাতীয় জাগরণ। শিলমালা একাডেমি এই জাগরণ করার জন্যই আবির্ভূত হয়েছে। জ্ঞান ও পুনর্জাগরণের, জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণ করার জন্য আবির্ভূত হয়েছে। আমরা যদি আমাদের ইসলামী সভ্যতার 1200 বছরের দিকে তাকাই, আমরা যদি আমাদের এই সালতানাতের 700 বছরের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে আমাদের এই ভূখণ্ডেই 300-র অধিক শুধু কৃষি পণ্য উৎপাদিত হতো এবং 80টি নিজস্ব জাহাজে করে অঞ্চলে অঞ্চলে পৌঁছে দেওয়া হতো। কি সমৃদ্ধশালী কৃষি ছিল আমাদের। সেই কৃষিকে আজকে আমাদের বীজ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, বীজগুলোতে রোগের কিট দিয়ে দেওয়া হচ্ছে এবং যেই কোম্পানি রোগের কিট দিচ্ছে বীজগুলোর মধ্যে তারাই এই ওষুধ তৈরি করছে, এরই ওষুধ তৈরি করছে। সো আমরা এই যে ভেজাল খেয়ে খেয়ে আমাদের একটা তরুণ প্রজন্ম, একটা শিশু সমাজ তৈরি হচ্ছে, এরা শুধু যে মানসিকভাবে দুর্বল তা না, এরা শারীরিকভাবেও ভীষণ দুর্বল। এই দুর্বলতার কারণে তারা আসলে তাদের যেই খিলাফতের দায়িত্ব, এই দায়িত্ব পালন করার জন্য তাদের যতটুকু স্পিরিট দরকার ছিল, এই স্পিরিট আমরা তাদের মধ্যে পাই না। যার কারণে আমাদের বীজকে বাঁচাতে হবে, আমাদের বীজকে নতুন করে আবার নবায়ন করতে হবে, পুনরুদ্ধার করতে হবে এবং আমাদের শক্তিশালী একটি তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। এজন্য আমাদেরই কাজ করতে হবে। আমরা যদি অর্থনীতির দিকে তাকাই, আমাদের অর্থনীতি ছিল সমৃদ্ধ। সেই সমৃদ্ধ অর্থনীতি আজকে আমাদের বাংলাদেশ কোটি কোটি টাকার ঋণগ্রস্ত IMF-এর কাছে, বিশ্বব্যাংকের কাছে, এবং সেই ঋণের সুদ দিতে 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 এবং সেই সুদ শেষ না হওয়ার আগে আবারও ঋণগ্রস্ত। এত এত অর্থনৈতিক দেনা নিয়ে একটি দেশ কিভাবে চলতে পারে? আমাদের দেশকে অর্থনৈতিকভাবে আবার সেই সমৃদ্ধশালী করার জন্য আমাদের দেশকে ঋণ মুক্ত করতে হবে। এই দায়িত্ব আমাদের, এটি জাতীয় জাগরণের দায়িত্ব। আমরা যদি আমাদের এই সামগ্রিক দাসত্ব থেকে বের হতে চাই, আমাদের সাংস্কৃতিক বিপ্লব দরকার। একটা মানব আত্মা, একটা মানব রূহ জন্মগতভাবে উৎসব পছন্দ করে, আনন্দ পছন্দ করে, কিন্তু আমাদেরকে যেটি করা হয়েছে ব্রিটিশ
শাসন আমলের পরবর্তীতে, উপনিবেশবাদের পরবর্তীতে আমাদের কিছু আলেম তৈরি, তারাই আমাদের আলেমদেরকে হত্যা করতে করতে, গণহত্যা তাদের উপর চালিয়ে তারা নির্দিষ্ট কিছু আলেম তাদের জায়গা থেকেই তৈরি করেছিল এবং তাদের মাধ্যমে প্রচার করিয়েছে যে মুসলমানদের উৎসবগুলো হারাম, এটা হারাম, ওটা হারাম। এই হারাম ট্যাগ দিয়ে দিয়ে আমাদের সমস্ত উৎসবগুলোকে কোণঠাসা করা হয়েছে। বলা হয়েছে শুধু 2টা ঈদ পালন করতে, এবং সেই 2টা ঈদেও দেখা যায় আমাদের মুসলিম প্রজন্ম তরুণরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। কিন্তু ইসলামী সভ্যতার ওই সময়টা যদি আমরা দেখি, যে তখন প্রত্যেকটা মাসে মাসে কোনো না কোনো দিবস তারা পালন করতেন, কোনো না কোনো উপলক্ষ তাদের থাকতো, যার মাধ্যমে আমাদের সন্তানরা, তরুণ প্রজন্ম, শিশু কিশোররা আনন্দে মেতে উঠত। বিভিন্ন ধরনের মিলাদ মাহফিল থেকে শুরু করে শবে বরাত, শবে মেরাজ, তারপর হচ্ছে কারবালা দিবস, মক্কা বিজয় দিবস, বঙ্গ বিজয় দিবস, বিভিন্ন ধরনের উৎসব, তারা বদর দিবস, এই ধরনের উৎসব পালনের মাধ্যমে, এবং জুমাকে তারা সাপ্তাহিক ঈদ হিসেবে পালন করত। এভাবে উৎসব পালনের মাধ্যমে তাদের মধ্যে এক অন্য ধরনের আবেগ সৃষ্টি হতো এবং তারা সামাজিক মেলামেশা শিখত এবং তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুন্দর হতো। এই যে আমাদের এই উৎসবগুলোকে বিদাতি ট্যাগ দিয়ে দিয়ে কোণঠাসা করে দেওয়া হয়েছে, আমাদের সন্তানরা সামাজিক হচ্ছে না, ঘরোয়া কোণঠাসা হয়ে বেড়ে উঠছে, এবং এই যে আরেকটি শোষণ এবং গোলামির জিনজিরে তারা আবদ্ধ হয়ে যাচ্ছে। এখান থেকেও আমাদের এই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে উৎসবগুলোকে আবারও নবায়ন করার মাধ্যমে আমাদের তরুণদের শৈশব কৈশোরকে সুন্দর করার মাধ্যমে আমাদের আবার একটি জাগরণের প্রয়োজন। সামগ্রিকভাবে আমাদের যেটি করতে হবে, আমাদের কাজ করতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় ইজ্জতের কাজ হচ্ছে মানুষ ও সভ্যতার জন্য কাজ, মানব কল্যাণের জন্য কাজ। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণকে পর্যালোচনা করি, বিদায় হজের ভাষণে তিনি যতগুলো বিষয়কে উল্লেখ করে গিয়েছিলেন, তার সামগ্রিক সামারি হচ্ছে মানুষ ও মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে, এবং এটাই খলিফার প্রধান দায়িত্ব। তাই আমাদের মূল ফোকাস করতে হবে মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়া। আমাদের ইতিহাসকে আমাদের সঠিকভাবে জানতে হবে। ইতিহাসের বয়ান যারা আমাদের কাছে ভুলভাবে প্রেজেন্ট করেছে, সেই ভুল ইতিহাসকে আমাদের ফেলে দিয়ে আমাদের নিজেদের ইতিহাসকে পুনরায় সবার সামনে তুলে ধরতে হবে। শিশু কিশোর থেকে শুরু করে তরুণদের মাঝে তুলে ধরতে হবে। তাদেরকে আমাদের নতুন করে তৈরি করতে হবে, পুনর্জাগরণের স্বপ্ন দেখাতে হবে, আশা দেখাতে হবে। হীনমন্যতা তাদেরকে ছুঁতে দেওয়া যাবে না। মানুষ হত্যার চেয়েও বড় হত্যা হলো আশা হত্যা করা এবং স্বপ্ন হত্যা করা, এবং মুসলিমরা যে আশা এবং স্বপ্ন নিয়ে বেড়ে উঠত, সেই আশা এবং স্বপ্নকে হত্যা করা হয়েছে। তাই আমাদেরকে আবার তাদের সেই আশা, সেই স্বপ্নকে ফিরিয়ে দিতে হবে, জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণ করতে হবে, নতুন একটি দুনিয়া বিনির্মাণ করতে হবে। সেই শপথ নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি, এই ভূমি, এই দেশ আমাদের মা। আমরা যেভাবে আমাদের মাকে সম্মান করি, মায়ের সম্মান রক্ষায় আমরা জীবন দিতে পারি, এই দেশের মাটি, এই দেশকে রক্ষায়, শোষণ ও গোলামির জিনজির থেকে মুক্ত করতে আমরা এই দেশের জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব, এবং সেই শপথ নিয়েই আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।